কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ রা, আরেকজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ করে গত পরশুদিন আমাকে কল করে বিকালের দিকে। আমি ওই সময় কালীগঞ্জ উপজেলা, সেখানে একটি ফুটবল খেলা হচ্ছিল, সেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। তো তার কল, আমি ভাবলাম যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। তো আমি তাকে মেসেজ করলাম যে আই মিসড ইয়োর কল। দেন সে সন্ধ্যার পরে আমাকে ফোন দিল, তার সাথে আমার কথা হলো। সে আমাকে বলছে যে ভাই, মানে আমি তার সিনিয়র, তো এই জন্য ভাই হিসেবে সম্বোধন করে বলছে যে আমি আজকে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছি আজকের পর থেকে আমি আসলে আর কথা বলবো না। তো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। তো আমি বললাম যে আসলে আমার এখানে ব্যক্তিগত কোনো বিষয় না, আমি যে দায়িত্বে আছি, তুমি যে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা এবং বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে গালিগালাজ করতেছো, বাজে ভাষায় কথা বলতেছো, তুমি যদি এইগুলো বন্ধ করো, আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। সে বলল ভাই আর বললেন না, আমি ইতিমধ্যে আমার অবস্থান ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে। আমি বলেছি যে আমি আর কথা বলবো না, আমি চুপ থাকবো, কারণ আমার কারণে এত কিছু হচ্ছে। তো আমি তাকে সাধুবাদ জানালাম যে তোমার জন্য শুভকামনা থাকলো। এরপরে রাত 11টা-12টার দিকে তিনি আমাকে আবার ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম কোথায়? বলছে যে চ্যানেল এসের বক্তব্য দেখলাম, অন্যান্য বক্তব্য দেখলাম। আমি বললাম যে এটি তোমার সাথে আলোচনা হওয়ার আগে, এই টকশো আগে হয়েছিল, এটা রেকর্ডেড ছিল, পরবর্তীতে তারা এখন কাটিং গুলো প্রকাশ করতেছে, আর আমার এই বক্তব্য তোমার সাথে আলোচনা হওয়ার আগে। তিনি আমাকে বললেন যে আপনি আমাদের বাসায় আসতেন, মানে মন্ত্রীপাড়ায়, এবং আপনি আমাদের কাছ থেকে প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমি নাহিদ আসিফদের কাছ থেকে 5 লাখ করে টাকা নিতাম। এটা কি বললো? মূলত আমার কাছে মনে হচ্ছিল যে সে রেকর্ড করবে, রেকর্ড করে হয়তো ছেড়ে দিবে, মানে আমার আমার চরিত্র হনন করার জন্য। দেখেন, আসিফ সাহেবরা যে মেসে থাকতো, সেই মেস ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে 2000, 1000, ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, তাই না? এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে মেসে থাকতো, সেই মেস ভাড়াটা আমি সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই, কিন্তু আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সেই মেস ভাড়াটা, কারণ মোবাইল লাগলে কেউ ভর্তি হবে, সেই টাকাগুলো আমরা সংগ্রহ করে দিতাম। আজকে আমাকে উল্টো বলছে যে আমি নাকি মাসে মাসে গিয়ে প্রায় গিয়ে নাকি আমি নাহিদের বাসা থেকে টাকা আনতাম 5 লাখ করে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে তথ্য থাকলে ফাঁস করে দাও। সে বলছে যে আপনার সব ফাঁস করে দেয়, করো, সমস্যা নাই তো। এরপরে বললো যে আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। আমি তো আবার আরেকবার আকাশ থেকে পড়লাম। তো আমি তাকে বললাম আমার কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো ফ্ল্যাট নাই, তোমার কাছে তথ্যপত্র থাকলে সব ফাঁস করে দাও। এইভাবে সে একটু মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো আমি এ বিষয়ে ফেসবুকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যেহেতু কথা বলেছে, এ ধরনের কথাবার্তা বললো, হয়তো রেকর্ড করে কোনো কিছু তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করতে পারে, যে কারণে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আবার আমি স্ক্রিনশট শেয়ার করেছি। কেউ কেউ বলছে যে এটা তো মুখের কথা, প্রমাণ তো নাই। তো প্রমাণ আমি ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে ফেলেছি। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে, যে কারণে আমি এনসিপি কে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সেভাবে যে আজকে যদি ভালো কথা বলি, মিডিয়া তার প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। তো আজকে আরেকজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে
একটি দেশের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন, সিনেটর। তো তিনি খুব ভালো বলতেন, লিখতেন, কিন্তু তিনি আসলে মানুষের কাছে তার অবস্থান তৈরি করতে পারছিলেন না। এরপরে তিনি পর্ণ তারকা হইলেন, মানুষ এরপরে তাকে চিনল। তো চেনার পরে হঠাৎ বেশ বছর দুয়েক পরে সে জনগণের কাছে ক্ষমা চাইল। তো জনগণ তো তাকে ক্ষমা করে দিল। তার মানে কি, খারাপের মধ্য দিয়ে সে তার পরিচিতি তৈরি করলো, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে সে ফেরেশতা হয়ে গেল। তো এনসিপির রাজনীতি হলো ঠিক এইরকম। ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হইতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। আমি এনসিপি কে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম, এবং যারা আছে আমাদেরই ছোট ভাই ব্রাদার, একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমি সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ রা, আরেকজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিবি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। তো আমি যে এত কিছু জানি, এইটাই আমার অপরাধ। মানে গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন, যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না, অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন, এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক। হ্যাঁ, আসিফ, নাহিদ, বাকের মজুমদার বা নুসরাত তাবাসসুম, তাদের অনেক ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, তাদেরকে আমরা স্নেহ করি, শ্রদ্ধা করি। কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল না, তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়,